বিসমিল্লাহির রহমানির রহিম। কোভিড-19 করোনা ভাইরাসের জন্য এটুআই প্রজেক্ট কর্তৃক ঘরে বসে কারিগরি শিক্ষা গ্রহণ যে ক্লাস নেওয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় আমি আজ ক্লাস নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি। আমি মোহাম্মদ জামিলুর রহমান, ইনস্ট্রাক্টর ননটেক পদার্থবিজ্ঞান, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আমরা যে আজকে ক্লাসটা নিব সেটা সরল দোলন গতি, অধ্যায় 6। এই অধ্যায়ে আমরা যা শিখব, সরল দোল গতি কাকে বলে, সরল দোল গতির বৈশিষ্ট্য, সরল দোলকের সংজ্ঞা আমরা শিখব, কার্যকরী দৈর্ঘ্য, পূর্ণ দোলন, দোলকাল বা দোলনকাল, বব, স্পন্দন, কম্পাঙ্ক ইত্যাদি সম্পর্কে আমরা জানব। সরল দোলকের সূত্রগুলো বিবৃত আমাদের কিভাবে করতে হবে, অর্থাৎ সরল দোলক সম্পর্কে আমরা জানব। সরল দোলকের গতি সরল দোল গতি, এটা আমরা প্রমাণ করব। সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন আমরা করব। সরল দোলকের দোলনকালের সূত্র হতে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান আমরা বের করব। সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করব এবং গাণিতিক সমস্যা কিছু দেখব। প্রথমে আমরা দেখে নিই সরল দোলন গতি কাকে বলে। যদি কোনো কণার গতি পর্যায়বৃত্ত হয়, গতি সরল রৈখিক হয় এবং ত্বরণ সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণ সর্বদা একটি বিন্দু অভিমুখী হয়, তবে ওই গতিকে সরল দোলন গতি বলে। তাহলে আমরা সরল দোলন গতি সম্পর্কে কি বলছি? যদি কোনো কণার গতি পর্যায়বৃত্ত হবে, সরল রৈখিক হতে হবে, ত্বরণ সরণের সমানুপাতিক এবং একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হতে হবে, তাহলে আমরা কি বলবো? তাকে সরল দোল গতি বলবো। এবার আমরা দেখে নিই সরল দোল গতির বৈশিষ্ট্য। এটি একটি পর্যায়বৃত্ত গতি হবে, এটি একটি সরল রৈখিক গতি হবে। 3 নম্বরে আমরা বলতে পারি ত্বরণের মান সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হবে। ত্বরণ সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে। ক্রিয়াশীল বল সরণের বিপরীতমুখী এবং সমানুপাতিক হবে। এবার আমরা দেখে নিই সরল দোলক কাকে বলে। একটি আয়তনহীন ভারী কণাকে ওজনহীন দৈর্ঘ্যে অসম্প্রসারণীয় ও সম্পূর্ণ নমনীয় সুতা দ্বারা একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দিলে যদি বিনা বাধায় দোল খেতে পারে, তবে তাকে সরল দোলক বলে। কিন্তু আমরা উপরে যে কন্ডিশন দিয়ে সরল দোলকের সংজ্ঞা বললাম তা বাস্তবে পাওয়া সম্ভব নয়, কারণ ভর বিশিষ্ট কিন্তু আয়তনহীন বা অসম্প্রসারণীয় ওজনহীন সুতা বাস্তবে অসম্ভব এবং বিনা বাধায় দোলাও সম্ভবপর নয়। সুতরাং আমরা সরল দোলকের সংজ্ঞা সাধারণভাবে বলতে পারি যে একটি সরু সুতা দ্বারা একটি ছোট বব দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হলে তাকে সরল দোলক বলবো আমরা। তাহলে এবার আমরা দেখে নিই যে সরল দোলকের বব কাকে বলে। যে ছোট বস্তুকে সুতা দ্বারা ঝুলিয়ে দেওয়া হয় তাকে বব বলে। যেমন এখানে আমরা চিত্রে দেখি যে এই যে ছোট একটি বস্তুকে আমরা সুতার সাহায্যে ঝুলিয়ে দিয়েছি, এই ছোট বস্তুটাকে আমরা কি বলবো? বব বলবো। এবার স্পন্দন বা ইংরেজিতে পালস বলা হয়। কোনো কম্পমান বস্তুর পূর্ণ দোলকের অর্ধ দোলনকে স্পন্দন বলে। অর্থাৎ একটা সরল দোলক যদি এ থেকে বিতে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? স্পন্দন। কম্পাঙ্ক 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। একে এন দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ পূর্ণ দোলন জিনিসটা কি? আমরা এ থেকে যদি ধরি তাহলে এ থেকে বিতে গিয়ে আবার যদি এতে ফিরে আসে তাহলে সেটাকে আমরা বলবো পূর্ণ দোলন। তাহলে প্রতি সেকেন্ডে অথবা 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন করবে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। অর্থাৎ
এ থেকে বিতে যাবে, আবার বি থেকে এতে আসবে। এই কাজটা প্রতি 1 সেকেন্ডে যতবার করবে সেটাকে আমরা কি বলবো, কম্পাঙ্ক। এটাকে এন দ্বারা চিহ্নিত করা হয়। এবার আমরা দেখে নিব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সরল দোলকে, সেটা হলো বিস্তার। সাম্যাবস্থান বা মধ্যাবস্থান থেকে ববের যে কোনো দিকের সর্বোচ্চ দূরত্বকে বিস্তার বলে। কি সেটা? বিস্তার দুই প্রকার, কৌণিক বিস্তার এবং রৈখিক বিস্তার। তাহলে এখানে আমরা একটু দেখে নিই ছবিতে, যদি একটা সরল দোলককে কোনো দৃঢ় অবলম্বন থেকে বেঁধে যদি আমরা ঝুলিয়ে দিই, তারপরে এদিক ওদিক দৌড়তে দিই, তাহলে কি হবে? দুই ধরনের বিস্তার হবে। যদি বস্তুটি এ থেকে বিতে যায়, তাহলে কি হবে? এটা হলো রৈখিক সরণ হচ্ছে, কিন্তু রৈখিক সরণের সাথে সাথে কি হচ্ছে? থিটা, এটা হলো কৌণিক সরণ, অর্থাৎ এখানে একটা থিটা কোণ উৎপন্ন করছে, সেটাকে আমরা কি বলবো? হলো কৌণিক সরণ। তাহলে বিস্তার কয় প্রকার হলো? দুই প্রকার। কি? কৌণিক বিস্তার এবং রৈখিক বিস্তার। এবার আমরা দেখে নিব যে কৌণিক বিস্তারটা কি এবং রৈখিক বিস্তারটা কি। প্রথমেই দেখে নিই আমরা রৈখিক বিস্তার। সরল দোলকের দোলকপিণ্ড তার মধ্যাবস্থান হতে ডানে বা বামে যে সর্বাধিক রৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে এর রৈখিক বিস্তার বলে। তাহলে এই যে সাম্যাবস্থান থেকে এ হতে যদি বিতে যায়, তাহলে কি হলো? এটা রৈখিক বিস্তার হবে। অথবা এ থেকে যদি সিতে যায়, সেটাও কি হবে? রৈখিক বিস্তার হবে। তাহলে কি বলবো আমরা? সংজ্ঞা হিসেবে বলতে পারি কি, যে সরল দোলকের দোলকপিণ্ড তার মধ্যাবস্থান হতে ডানে বামে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা কি বলবো? রৈখিক বিস্তার। তাহলে কি বিস্তারটা? রৈখিক বিস্তারটা হলো কি, এ থেকে বি অথবা এ থেকে সি, এই যে দূরত্বটা অতিক্রম করবে এখানে এ থেকে বি পর্যন্ত অথবা এ থেকে সি পর্যন্ত, সেটা হবে কি? রৈখিক বিস্তার। এবার আমরা দেখে নিব হলো কৌণিক বিস্তার, অ্যাঙ্গুলার অ্যামপ্লিচিউড বলা হয় ইংরেজিতে। সর্বাধিক কৌণিক সরণ দ্বারা দোলকপিণ্ডের বিস্তার প্রকাশ করা হলে তাকে কৌণিক বিস্তার বলে। অথবা কোনো একটি সরল দোলকের দোলকপিণ্ড তার মধ্যাবস্থান হতে ডানে বা বামে সর্বাধিক দূরত্বে পৌঁছে ঝুলন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে এর কৌণিক বিস্তার বলে। একে থিটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যখন একটা সরল দোলক এ থেকে বিতে যাবে, তখন ঝুলন বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে সেটাকেই আমরা কি বলবো? কৌণিক বিস্তার। তো এই যে কৌণিক বিস্তার, একে কি করবো আমরা? থিটা দ্বারা প্রকাশ করব। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশন, অর্থাৎ এই সাম্যাবস্থান এ থেকে কি হবে? বিতে যেতে এটা হলো রৈখিক হবে, আর সাথে সাথে কি হবে? তার ঝুলন বিন্দুতে একটা কোণ উৎপন্ন করবে, সেটাকে আমরা কি বলবো? কৌণিক বিস্তার। এবার আমরা দেখিনি পূর্ণ দোলন, কমপ্লিট অসিলেশন কাকে বলবো? দোলকের বব এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আবার অপর প্রান্তে ফিরে এলে তাকে পূর্ণ দোলন বলে। অর্থাৎ এই যে এ থেকে বিতে একবার যাবে, আবার বি থেকে এতে যদি আসে, তাহলে আমরা সেটাকে বলবো পূর্ণ দোলন। অর্থাৎ এ থেকে বিতে যাবে, আবার বি থেকে এতে আসবে, এইটাকে আমরা বলবো। অর্থাৎ এইখান থেকে দোলকপিণ্ডটা এইখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এই সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে কি হবে? একটা পূর্ণ দোলন সম্পূর্ণ হবে। এবার আমরা দেখিনি দোলনকাল অথবা দোলকাল। একটি পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে তাকে আমরা কি বলবো? দোলনকাল। অর্থাৎ একটা সরল দোলক এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে আসতে, ফিরে আসতে, অর্থাৎ পূর্ণ দোলন, এটাকে আমরা কি বলবো? পূর্ণ দোলন। এ থেকে বিতে যাবে, বি থেকে আবার এতে আসবে, এটা হলো পূর্ণ দোলন। তো এই পূর্ণ দোলনটা সম্পন্ন করতে যে সময়টা লাগবে সেটাকে আমরা কি বলবো? দোলকাল। এবার আমরা দেখে নিই কার্যকারী দৈর্ঘ্য। ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বকে দোলকের কার্যকারী দৈর্ঘ্য বলে। তাহলে এই যে আমরা দেখে নিই এবার ঝুলন বিন্দু হলো এই পজিশনটা, এখান থেকে আমাদের কি বলছে? ববের, এই যে এখানে বব, এই ববের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো? কার্যকারী দৈর্ঘ্য। তাহলে এই যে ঝুলন বিন্দু থেকে এই যে দূরত্বটা, সেটাকে আমরা কার্যকারী দৈর্ঘ্য বড় হাতের এল দ্বারা ডিনোট করি। কিন্তু
এই বড় হাতের এল, যেহেতু এই ঝুলন বিন্দু থেকে আমরা সুতার সাহায্যে এটাকে কি ঝুলিয়ে দিই, তাহলে এই ছোট হাতের এলটাই আমরা ধরে নিই। তাহলে কার্যকরী দৈর্ঘ্য বড় হাতের এল সমান হলো ছোট হাতের এল প্লাস হলো আর। তাহলে এলটা হলো ঝুলন বিন্দু থেকে ববের উপরিভাগ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এইখানে যেটা আমরা বেরিয়ে দিয়েছি যে দূরত্ব, অর্থাৎ সুতার যে দৈর্ঘ্য সেটাকে আমরা কি বলবো, দূরত্ব, এবং আর হলো ববের ব্যাসার্ধ। অর্থাৎ আমরা এই যে ইয়াটা নিয়েছি, ববটা নিয়েছি, ববের আমরা স্লাইড ক্যালিপাসের সাহায্যে যে ব্যাসার্ধ বের করব, এই ব্যাসার্ধটা আমরা কি করব, প্রথমে আগে ব্যাস বের করব। ব্যাস বের করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা আমাদের হবে ব্যাসার্ধ। এই যে ববের ব্যাসার্ধ, তাহলে বড় হাতের এলটা কি হবে, ছোট হাতের এল অর্থাৎ সুতার দৈর্ঘ্য প্লাস হলো ববের ব্যাসার্ধ। তো ছোট হাতের এল যদি আমাদের 70 সেন্টিমিটার হয় আর এটা যদি আমাদের 0.2 সেন্টিমিটার হয়, তাহলে এটা আমাদের ববের কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু 70.2 সেন্টিমিটার। এবার আমরা দেখিনি সরল দোলকের সূত্রগুলি। সরল দোলকের সূত্রটি বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেন। তো এই সরল দোলকের সূত্রগুলিটা হলো 4টা সূত্র আছে। তো প্রথম সূত্র সমকালীর সূত্র। সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে ও কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে কোনো নির্দিষ্ট স্থানে প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। তাহলে এখানে কন্ডিশনটা কি, দোলকের কার্যকরী দৈর্ঘ্য আমরা পূর্বে জেনেছি, কার্যকরী দৈর্ঘ্য বড় হাতের এল, এবং কৌণিক বিস্তার আমরা জেনেছি যে কৌণিক বিস্তারটা কি রাখবো, 4 ডিগ্রি এর মধ্যে রাখবো। এর বেশি যদি না হয় তাহলে কার্যকরী কন্ডিশনটা হলো 2টা, কার্যকরী দৈর্ঘ্য এল অপরিবর্তিত থাকবে এবং কৌণিক বিস্তার কত ডিগ্রির মধ্যে রাখতে হবে, 4 ডিগ্রি এর মধ্যে রাখতে হবে। এর বেশি যদি না হয় তাহলে কোনো নির্দিষ্ট স্থানে, তাহলে নির্দিষ্ট স্থানে হলে কি হবে, জি এর মানটা কি হবে, ফিক্সড থাকবে। তাহলে কন্ডিশন আমরা কয়টা পেলাম, 3টা। কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর মধ্যে থাকবে, এবং কোনো নির্দিষ্ট স্থানে কি হবে, প্রতিটি দোলনের জন্য কি হবে, সমান সময় লাগবে। প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে, এটা বিজ্ঞানী গ্যালিলিও প্রথম সূত্র হিসাবে এটা বললেন। এবার দ্বিতীয় সূত্র অর্থাৎ দৈর্ঘ্যের সূত্র কি, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলকাল টি এর কার্যকরী দৈর্ঘ্য এল এর বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখানে কন্ডিশনটা কি হলো, কি কি ধ্রুব হলো, জি হলো ধ্রুবক এবং থিটা অবশ্যই 4 ডিগ্রি এর মধ্যে হতে হবে। এই 4 ডিগ্রি এর মধ্যে না হলে সরল দোলকের কোনো সূত্রই কার্যকরী না। তাহলে কোন বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলকালটা টি এর কার্যকরী দৈর্ঘ্য বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ টি সমানুপাতিক স্কয়ার রুট অফ এল। তাহলে এখানে জিটা ধ্রুবক এবং থিটাটা অবশ্যই 4 ডিগ্রি এর মধ্যে হতে হবে। তৃতীয় সূত্র, এটাকে আমরা ত্বরণের সূত্র বলি, যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে, ফার্স্ট কন্ডিশনটা কি, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে কোন নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলকাল টি কি হবে, ওই স্থানের অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ টি সমানুপাতিক 1/√g। তাহলে এখানে আমরা কি পেলাম, যে দোলকালটা টি হবে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে ধ্রুবটা কি থাকছে, কার্যকরী দৈর্ঘ্য এলটা কিন্তু এখানে ধ্রুবক, আর অবশ্যই বারবার আমি বলছি সেটা থিটাটা কি হবে, 4 ডিগ্রি এর মধ্যে অবশ্যই রাখতে হবে, না হলে এই সরল দোলকের সূত্রাবলী কার্যকরী না। চতুর্থ সূত্রটা কি হবে, ভরের সূত্র। কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে দোলকের দোলকাল দোলকের ববের ভর, আয়তন বা উপাদানের উপর নির্ভর করে না। তাহলে চতুর্থ সূত্র কি হলো, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে, এটা ফার্স্ট কন্ডিশন, প্রথমেই বলেছি, দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল অপরিবর্তিত থাকবে এবং কোন নির্দিষ্ট স্থানে হলে কি হবে, জি এর মানটাও কি হবে, ফিক্সড হয়ে গেল। তাহলে 3টা কন্ডিশন, কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি হবে না, কার্যকরী দৈর্ঘ্য এল অপরিবর্তিত থাকবে এবং কোন নির্দিষ্ট স্থানে দোলকাল দোলকের ববের ভর, আয়তন বা উপাদানের উপর নির্ভর করবে না।
এবার আমরা দেখে নেব যে সরল দোলকের গতি, সরল দোল গতি। সরল দোলকের গতি কি হবে? সরল দোল গতি। ধরি এল দৈর্ঘ্য বিশিষ্ট সরল দোলকটির ভর হলো এম। তাহলে এল দৈর্ঘ্য বলতে কি, যে কার্যকরী দৈর্ঘ্যটা আমরা নিলাম হলো এল, এর ভরটা কি হবে? এম হবে। এর ভরটা কি হবে? এম। দোলকটি দুলতে দিলে তার সাম্যাবস্থা থেকে ওয়ে থেকে থিটা কোণে ওবি অবস্থায় আসে। তাহলে আমাদের এখানে সাম্যাবস্থা দেখি হলো ওয়ে। সাম্যাবস্থাটা কি? ওয়ে। ওয়ে থেকে যদি আমরা দোলে তাহলে আমাদের কি হলো? বি পজিশনে গেল। তাহলে ওবি অবস্থানটা হলো কি, যে বি এতে গেল। তাহলে ওয়ে থেকে পজিশনটা কি হলো? ও এ। এই যে বি বিন্দুতে গিয়ে আমাদের যে এম জিটা হলো, যেহেতু ববের ভর নিচে হলো এম আর অভিকর্ষ ত্বরণ হলো জি, খাড়া নিচ দিকে ক্রিয়াশীল হবে। কিন্তু এইখানে গিয়ে বি পজিশনে গিয়ে কি হবে? এটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। কি সেটা? দুইটা উপাংশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হবে? যে বিসি বরাবর হলো এম জি কস থিটা, আর হলো বিএ বরাবর হবে, বিএ বরাবর কি হবে? এম জি সাইন থিটা। আমরা বলছি যখন বস্তুটা সাম্যাবস্থানে থাকবে, ওয়ে বরাবরে থাকবে, তাহলে যদি একে আমরা ফ্রিলি মুভমেন্ট করতে দিই তাহলে ওবি পজিশনে গেল। আমরা ধরি যে এই পজিশনে এসে দুলতে দুলতে গিয়ে এই কন্ডিশনটা আমরা কি করছি? বিবেচনা করছি। কি বিবেচনা করলাম? যে ওবি পজিশনে এসে এম জি খাড়া নিচ দিকে ক্রিয়াশীল হবে, কিন্তু আবার যখন দুলতে যাবে তখন এটা দুইটা উপাংশে ভাগ হয়ে যাবে। কি হবে? এম জি কস থিটা এবং এম জি সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখেছি যে সুতার দৈর্ঘ্য বিসি দিকে এম জি কস থিটা, বিসি এর দিকে এম জি কস থিটা ও অন্যটি এম জি সাইন থিটা, যা স্পর্শক বরাবর বিএ বরাবর দিকে উপাংশ কাজ করবে। তাহলে এটা আমরা দেখে নিই যে বিসি বরাবর এটা কি হবে? ওবি বরাবর ওয়ে, এটা সুতার টান, যে টানটা এই কি এম জি কস থিটা সুতার টান টি দ্বারা কি হবে? প্রশমিত হবে। ফলে এই যে সরল দোলকটা দুলবে কিসের জন্য? এম জি সাইন থিটা এর জন্য। তাহলে এম জি কস থিটা কি? সুতার টান টিকে প্রশমিত করে, এবং এম জি সাইন থিটা বলের চাপ বিডি বরাবর বি বিন্দুতে ববের ত্বরণ এ হলে, তাহলে এবার আমরা কন্ডিশন দেখছি। তাহলে আমাদের এই যে এই বরাবর বিডি বরাবর যে কাজ হচ্ছে সেটা হলো, যদি আমাদের ত্বরণ হয়, ত্বরণটা কি এ হলে ববের গতির সমীকরণ অনুসারে পাই। আমরা কি জানি যে বলটা কি হবে? এম এ, এফিক্যালটা আমরা এম এ, এখানে বলটা কার্যকরী বলটা কি হবে? এম জি সাইন থিটা। তাহলে পুনরায় আমরা জানি যে এফিক্যাল টু এম এ, এম এ সমান হলো মাইনাস এম জি সাইন থিটা। কারণ বল কি হবে? সরণের বিপরীতমুখী হবে। বল সরণের বিপরীতমুখী হবে বলে আমরা কি করলাম? এখানে মাইনাস চিহ্ন নিলাম। তাহলে এম এ ইকুয়াল টু এম জি সাইন থিটা। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি এম এবং এম বাদ দিই তাহলে এ সমান আমরা কি পেলাম? মাইনাস জি সাইন থিটা। তাহলে থিটা এর মান খুব ছোট দোলকের গতিকে সরলরৈখিক গতি যদি বিবেচনা করা যায়, তাহলে এ সমান মাইনাস জি থিটা। কোন ছোট হলে সাইন থিটা সমান হলে আমরা থিটা লিখতে পারি। তাহলে এ সমান মাইনাস জি এ বি ডিভাইডেড বাই হলো ও এ। আমরা একটু ছবিটা দেখে নিই। কি লিখলাম আমরা? এম জি সমান হলো এ বি ডিভাইডেড বাই হলো ও এ, এ বি ডিভাইডেড বাই হলো এ বি ডিভাইডেড বাই হলো ও এ। তাহলে আমরা এখানে দেখছি যে হলো এ বিটা হলো কি? সরল, আর ও এটা হলো কার্যকারী দৈর্ঘ্য হলো এল। তাহলে এ সমান আমরা লিখতে পারি মাইনাস জি, এই যে জিটাকে আমরা নিলাম এখানে, তাহলে জি ডিভাইডেড বাই এল, আর এ বিটা কি? এ বি এখানে থাকলো। তাহলে এ ইকুয়াল টু মাইনাস জি এল গণিত হলো সরণ। তাহলে যেহেতু সমানুপাতিক আমরা একে কি করি? কে ইকুয়াল টু হলো মাইনাস কে গণিত হলো সরণ। কে একটা যদি ধ্রুবক হয়, কে কি একটা ধ্রুবক সংখ্যা, কি করলাম আমরা? এখানে হলো জি ডিভাইডেড বাই হলো এল,
জিও একটা ধ্রুব, কোনো নির্দিষ্ট স্থানে জি এর মান কি ধ্রুব, এবং এল এর মানটা হলো ধ্রুব, কারণ এটা আমাদের কম বেশি কার্যকরী দৈর্ঘ্য যেটা কম বেশি করতে পারবো না। সুতরাং কে আমরা ধরে নিলাম যে এ ইকুয়াল টু মাইনাস কে গণিত সরণ। কে হলো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এ সমান হলো কি ত্বরণ। তাহলে যেহেতু কেটা আমরা উঠে নিই, তাহলে সমানুপাতিক ধ্রুবক মাইনাস হলো সরণ, তাহলে ত্বরণ সমানুপাতিক মাইনাস সরণ। তাহলে কি হবে, আমরা সরল দোল গতির বৈশিষ্ট্য কি জানি, ত্বরণ সরণের সমানুপাতিক এবং কি হবে বিপরীতমুখী হবে। তাহলে এটা কি বলবো আমরা, সরল দোল গতি। তাহলে উপরের সমীকরণ থেকে দেখা যায় যে ত্বরণ সরণের সমানুপাতিক হয় ও বিপরীতমুখী হয়, অতএব বলা যায় অল্প বিস্তারে সরল দোলকের গতি সরল দোল গতি। তাহলে আমরা দেখে নিলাম কি যে সরল দোলকের গতি সরল দোল গতি। কিসের জন্য, যে আমরা যে ডিডাকশন করলাম, প্রতিপাদন করলাম সমীকরণ, সেটা কি হলো, ত্বরণ কি হলো সরণের কি হলো সমানুপাতিক হবে এবং হলো একটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হলো। তাহলে কি হবে, বিপরীতমুখী হলো। তাহলে এটা আমরা কি বলবো, যে এটাই হলো সরল দোলকের যে গতিটা সেটা কি হবে, সরল দোল গতি। এবার আমরা সরল দোলকের সাহায্যে আমরা কিভাবে অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করব। কোনো বস্তু পৃথিবীর আকর্ষণে ভূপৃষ্ঠের দিকে পড়তে থাকলে তার উপর যে ত্বরণ সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে, একে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখে নিই প্রথমেই যে আমরা অভিকর্ষ ত্বরণ কাকে বলবো। অভিকর্ষ ত্বরণ হলো মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধি যে হয়, বা অভিকর্ষ ত্বরণ যে ত্বরণ সৃষ্টি হয়, বেগ বৃদ্ধি হয় অর্থাৎ ত্বরণ সৃষ্টি হয়, তাকে আমরা কি বলবো, অভিকর্ষ ত্বরণ। তাহলে একে কি করি, জি দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষাগারে দেখা যায় যে জি এর মান নির্ণয়ের জন্য যে সমীকরণটা ব্যবহার করব আমরা, সেটা আমরা কি জানি যে টি ইকুয়াল টু 2i পাই স্কয়ার রুট অফ এল বাই জি। টি হলো দোলকাল বা পর্যায়কাল, এল হলো কার্যকারী দৈর্ঘ্য, আর জি হলো অভিকর্ষ ত্বরণ। আর আমরা জানি যে পাই এর মান কত, 3.14। তাহলে আমরা পরীক্ষাগারে আমরা যে সূত্রের সাহায্যে জি এর মান নির্ণয় করব, তার সমীকরণটা কি, টি ইকুয়াল টু 2i পাই স্কয়ার রুট অফ এল বাই জি। তাহলে টি সমান হলো দোলকাল, যেটা আমরা পরবর্তীতে দেখছি বের করব। এল হলো কার্যকারী দৈর্ঘ্য, বিভিন্ন কার্যকারী দৈর্ঘ্যের জন্য আমরা বের করব। আর জি হলো অভিকর্ষ ত্বরণ, আর পায়ের মান আমাদের ফিক্সড, সেটা কি 3.14। এখান থেকে এই সমীকরণটা আমরা উভয় পক্ষে যদি বর্গ করি, তাহলে আমরা কি পাই, টি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল বাই জি। তাহলে এখান থেকে আমরা যদি জি বের করি, জি সমান আমরা এই জি কে আমরা এদিকে নিয়ে আসলে ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে এখানে জি কে নিচে নিয়ে চলে আসলাম, টি স্কয়ারকে নিচে নিয়ে আসলাম, জি কে এদিকে নিয়ে গেলাম, তাহলে জি ইকুয়াল টু 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার। তাহলে কোনো নির্দিষ্ট স্থানে জি এর মান ধ্রুবক হবে, কার্যকারী দৈর্ঘ্য এল এবং দোলকাল বা পর্যায়কাল টি নির্ণয় করে জি এর মান পাওয়া যাবে। তো যদি আমরা এখানে বিভিন্ন কার্যকারী দৈর্ঘ্যের জন্য দোলকালটা আমরা নির্ণয় করে জি এর মান পাওয়া যাবে, যেহেতু এল বাই টি স্কয়ার ধ্রুব সংখ্যা। তাহলে সুতরাং এল বনাম টি স্কয়ার, একটা যদি এল ভার্সাস টি স্কয়ার লেখচিত্র অঙ্কন করি, তাহলে অবশ্যই সেটা কি হবে, মূল বিন্দুগামী, যেটা পরে আমি দেখাচ্ছি পরবর্তী স্লাইডে কি হবে, মূল বিন্দুগামী হবে। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে, অর্থাৎ জি ইকুয়াল 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার, এই সূত্রের সাহায্যে আমরা কি বের করব, জি এর মান বের করব। তাহলে এই যে আমরা দেখেছি বিভিন্ন টি স্কয়ার যদি আমরা এক্স অক্ষ বরাবর দিই এবং হলো এল কে যদি আমরা এইদিকে দিই, তাহলে কি হবে, একটি মূল বিন্দুগামী সরল রেখা হবে। তাহলে এখানে আমাদের কার্যপদ্ধতি প্রথমে কি, ববের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে গোলাকার পিণ্ডের, অর্থাৎ এই যে ববটা আমরা পূর্বে বলেছি বব, এই ববের আমরা কি করব, ব্যাস আগে মেপে নিব। ব্যাসকে আমরা দুই দিয়ে ভাগ করলে কি হবে, ব্যাসার্ধ পাবো। তাহলে অন্তত এই কাজটা আমরা 3 বার করব। 3 বার কাজটা করে কি হবে, আমরা ব্যাসার্ধ, প্রকৃতভাবে যতটুকু ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা আমরা বের করে নিব। এবার আমরা করব কি, ঝুলন্ত বিন্দু হতে আনটা সহ দৈর্ঘ্য মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করে তার সাথে প্রাপ্ত পিণ্ডের ব্যাসার্ধ যোগ করে কার্যকরী দৈর্ঘ্য বের করব। আমরা কার্যকরী দৈর্ঘ্য বড় হাতের এল সমান আমরা কি জানি, ছোট হাতের এল প্লাস হলো আর। তাহলে ছোট হাতের আর, তাহলে এল ইকুয়াল টু এল প্লাস হলো আর। তাহলে পিণ্ডের কি হলো, ব্যাসার্ধ যোগ করে কি করবো, আমরা কার্যকরী দৈর্ঘ্য বের করবো, অর্থাৎ সুতার দৈর্ঘ্য এবং ব্যাসার্ধটা আমরা কি করব, যোগ করি কার্যকরী দৈর্ঘ্যটা পাবো।
এবার পিণ্ডকে সুতার সাহায্যে একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলের পর সাম্যাবস্থা হতে পিণ্ডটিকে 4 ডিগ্রি ডানে বা বামে সরিয়ে তাকে দুলতে দেওয়া হবে। তাহলে স্টপওয়াচের সাহায্যে আমরা কি করব, 20টি পূর্ণ দোলনের মোট সময় কমপক্ষে 3 বার বের করব। এরপর মোট সময়কে 20 দ্বারা ভাগ করে, যদি আমরা কয়টা দোলন নিচ্ছি, হলো 20টি দোলন নিচ্ছি, একে আমরা দোলকাল টি বের করব। তাহলে 20টি পূর্ণ দোলন যে মোট সময়কে আমরা কি করব, 3 বার বের করব। স্টপওয়াচের সাহায্যে 20টি পূর্ণ দোলনের মোট সময় কমপক্ষে 3 বার বের করব। এবার মোট সময়কে 20 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, দোলকালটা পাওয়া যাবে, সেটা হলো টি। দোলকালকে বর্গ করে কার্যকরী দৈর্ঘ্য দ্বারা কি করব, ভাগ করব। ভাগ করে আমরা ওই সূত্রে বসাবো। বিভিন্ন কার্যকরী দৈর্ঘ্যের জন্য আমরা কি করব, একবার 80 নিব, একবার 70 নিব, একবার 60 সেন্টিমিটার নিব, এই 80 সেন্টিমিটার নিব, 70 সেন্টিমিটার নিব, একবার 60 সেন্টিমিটার। এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করে উপাত্ত সমূহ সারণীভুক্ত করে আমরা কি করব, জি এর মান নির্ণয় করতে পারবো। কোন সূত্রের সাহায্যে, এখানে এল আমরা পাচ্ছি কত আর টি কত পাচ্ছি, সেটা থেকে আমাদেরকে জি এর মান আমরা পাবো। সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য হতে আমরা জানি যে বল গণিত সরণ এবং তার বিপরীতমুখী হয়। তাহলে এফ সমানুপাতিক হলো -x, তাহলে এফ ইকুয়াল টু -kx। ভি সমান আমরা জানি সরণকে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়, ভিকে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা ত্বরণ বেগ পাই। তাহলে ভি ইকুয়াল টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। তাহলে এ সমান ত্বরণকে আবার যদি আমরা ত্বরণ কিভাবে পাবো, বেগকে যদি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, হলো ত্বরণ পাই। তাহলে এখানে হলো ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। তাহলে এখানে ভি এর মান আমরা ডিএক্স ডিভাইডেড বাই ডিটি বসাইলে আমরা পাই ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। অতএব এ সমান হলো ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি। ত্বরণ সমান আমরা কি পেলাম, ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু -kx, তাহলে এফ ইকুয়াল টু এম এ -kx। তাহলে এম আর এ সমান আমরা কি পেলাম, ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু -kx। তাহলে এই যে আমরা যদি ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু -k বাই এম। তাহলে ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু এই কে বাই এম কে আমরা যদি ওমেগা স্কয়ার ধরি তাহলে হলো ওমেগা স্কয়ার এক্স। তাহলে ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, আর এটা যদি এইদিকে নিয়ে আসে তাহলে ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স সমান হলো 0। ইহাই হবে সরল ব্যবকলনীয় সমীকরণ। দোলক ঘড়ি ধীরে বা দ্রুত চলার শর্তাবলী। টি ইকুয়াল টু 2i² স্কয়ার রুট অফ এল বাই জি। একটি দোলকাল টিটা কার উপর নির্ভর করে, এটা তো হলো ফিক্সড, তাহলে এল এবং জি এর উপর নির্ভর করে। তাহলে একটি সরল দোলকাল বা কার্যকরী দৈর্ঘ্য এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণের উপর কি নির্ভরশীল। ফলে কার্যকরী দৈর্ঘ্য বা অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হলে দোলকাল কি হবে, পরিবর্তন হবে। ফলে দোলন ঘড়ি ধীরে বা দ্রুত যাবে। এখন মনে রাখতে হবে, দোলকাল যদি বেড়ে যায় তাহলে ঘড়ি স্লো বা ধীরে চলবে। দোলকাল বেড়ে গেলে ঘড়ি স্লো চলবে, অপরদিকে দোলকাল যদি কমে যায় ঘড়ি দ্রুত যাবে। এবার আমরা দেখে নিব যে কার্যকারী দৈর্ঘ্য যদি বেড়ে যায়, এল বেড়ে যায়, তাহলে ঘড়ি স্লো যাবে, ধীরে বা স্লো যাবে। যেমন গরমের দিনে সাধারণত কার্যকারী দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ফলে ঘড়ি স্লো যায়। অপরদিকে যদি কোনো স্থানে কার্যকারী দৈর্ঘ্য হ্রাস পায় তবে ঘড়ি ফাস্ট যায়। এক্ষেত্রে জি ধ্রুবক, যেহেতু এটা জি হলো ধ্রুবক। এবার আমরা জি যদি আমরা কম বেশি করি, অর্থাৎ জি যদি পরিবর্তন হয়, তাহলে জি এর মান কমলে দোলকাল কি হবে, বাড়বে, এবং জি এর মান বাড়লে দোলকাল কি হবে, কমে যাবে। তাহলে জি এর পরিবর্তনের কারণগুলো থেকে জানা যায় পৃথিবীর পৃষ্ঠ হতে উপরে বা পৃথিবীর অভ্যন্তরে জি এর মান কমে যায়। তাই কোনো দোল ঘড়িকে পৃথিবীর উপরে বা অভ্যন্তরে নিলে দোলকাল কি হবে, বেড়ে যাবে বা ঘড়ি স্লো চলবে। এবার আমরা একটা গাণিতিক সমস্যা দেখি, সেটা কি, যে একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য হলো 99 সেন্টিমিটার। যদি দোলকটির দোলকাল 2 সেন্টিমিটার হয় এবং জি সমান 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হলে ববের ব্যাসার্ধ কত? এবার আমরা ববের ব্যাসার্ধ বের করব। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ছোট হাতের এল অর্থাৎ সুতার দৈর্ঘ্য সমান 99 সেন্টিমিটার, টি ইকুয়াল টু 2 সেকেন্ড অর্থাৎ
দোলকালটা হলো 2 সেকেন্ড, জি ইকুয়াল টু হলো 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আর এর মান আমরা বের করবো। তাহলে আমরা জানি টি ইকুয়াল টু টুয়াইস পাই স্কোয়ার রুট অফ এল বাই জি। তাহলে টি উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এল এখান থেকে আমরা এল যদি বের করি তাহলে কি হবে, জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এখান থেকে যদি আমরা জি এর মান কি জানি, 980 গণিত টি স্কোয়ার, তাহলে 4 পাই স্কোয়ার। তাহলে এল বাই এখান থেকে আমরা যদি মান বের করি তাহলে বড় হাতের এল এর মান পেলাম হলো 99.2। তাহলে এল সমান হলো, আর সুতার দৈর্ঘ্য দেওয়া আছে, এল পেলাম হলো 99.2 প্লাস হলো 99 প্লাস হলো আর, তাহলে এখান থেকে আর সমান আমরা পেলাম হলো 0.2 সেন্টিমিটার। তো থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সবাই কোভিড-19 ঘরে থাকি এবং সুস্থ থাকি, দেশ এবং সমাজকে আমরা কি করি, ভালো রাখি, যাতে আমরা কোনোভাবে আক্রান্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।